বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার ৩৫, ম্যাচ নাম্বার ৩৬। আগামীকাল ডবল হেডার ম্যাচ হতে চলেছে আইপিএল এর, যেখানে ৩৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স। এবং এই ৩৫ নম্বর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। অন্যদিকে ৩৬ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস, এবং এই ম্যাচটি হতে চলেছে জয়পুরের সামাই মানসিং স্টেডিয়ামে। এই ৩৬ নম্বর ম্যাচটি হতে চলেছে। এবং প্রথমে ৩৫ নম্বর ম্যাচটির ব্যাপারে যদি কথা বলি, ৩৫ নম্বর ম্যাচটি হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এখানকার পিচ নিয়ে যদি কথা বলি, তো এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে, আমরা সকলেই জানি। এবং এই সিজনে যেই কটা ম্যাচ হয়েছে, যতদূর আমার মনে পড়ছে এখনো পর্যন্ত হয়তো এখানে দুটো ম্যাচই হয়েছে, এবং দুটো ম্যাচই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটি তো একটি হাই স্কোরিং ম্যাচই হবার সম্ভাবনা বেশি। তো এখানে 220+ স্কোর যদি হয়, এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবং দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, এই দুটি টিমেরই পারফরমেন্স এখনো পর্যন্ত এই সিজনে মোটামুটি ভালোই হয়েছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম তাদের 6টা ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ অলরেডি খেলেছে, তার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, একটি মাত্র ম্যাচ তারা হেরেছে। যেখানে একটি ম্যাচ তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে হেরেছিল, এবং তারা চাইলে ওই ম্যাচটিও জিততে পারতো। যেখানে ওই ম্যাচটি ব্যাক টু ব্যাক 3 বলে 3টে উইকেট তাদের পড়ে যায়, ফলে ম্যাচটি তারা হেরে যায়। এবং তারা তাদের শেষ ম্যাচটিতে আমরা দেখলাম রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে সুপার ওভারে জিতে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম এই সিজনে দুর্দান্ত পারফর্ম করছে। এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে এবং তাদের প্রথম ট্রফি অর্জন করতে এবারের এই আইপিএল এ। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে, গুজরাট টাইটান্স টিম এখনো পর্যন্ত 6টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। যেখানে গুজরাট টাইটান্স টিম তাদের প্রথম একদম শুরুর ম্যাচটি হেরেছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, এবং তারা তাদের শেষ ম্যাচটি হেরেছে। শেষ ম্যাচটি তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে গুজরাট টাইটান্স টিমও কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। যেখানে এই সিজনে গুজরাট টাইটান্স টিম খুবই শক্তিশালী দেখাচ্ছে, তাদের ব্যাটসম্যানরাও দুর্দান্ত ফর্মে আছে। সাই সুদর্শন তো দুর্দান্ত ব্যাটিং করছে, সাথে সাথে বলা যেতে পারে শুভমান গিলও ভালো পারফর্ম করছে। এছাড়াও এই টিমটির কাছে জস বাটলার, শাহরুখ খানের মতো ব্যাটসম্যান আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই সিজনে তাদের বোলিং লাইন আপ, তাদের কাছে খুবই ভালো ভালো বোলার্স আছে, এবং সবাই বলা যেতে পারে খুবই ভালো বোলিং করছে। প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, সাই কিশোর দুর্দান্ত বোলিং করছে। যদিও রাশিদ খান তেমনভাবে ভালো বোলিং করতে পারছে না এখনো পর্যন্ত। যেখানে বন্ধুরা রাশিদ খান আমরা সকলেই জানি দারুণ একজন বোলার, দারুণ একজন লেগ স্পিনার। তবে এই সিজনটা রাশিদ খানের এখনো পর্যন্ত তেমন ভালো যায়নি। তবে এখান থেকে রাশিদ খান আশা করব ফর্মে ফিরবে। একটি ম্যাচে সে দুর্দান্ত বোলিং করেছিল, আশা করব এখান থেকে সে ভালো বোলিং করবে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং বোলিং দুটোই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটিং লাইন আপ তো খুবই শক্তিশালী দেখাচ্ছে। কেএল রাহুল, তৃষ্টান স্টাফ, অভিষেক পোরেল, করুণ নায়ারের মতো ব্যাটসম্যান এই টিমটির কাছে আছে। এই সিজনে দিল্লির টিমের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে দিল্লি ক্যাপিটালস টিমের ব্যাটসম্যানরা ভালো ফর্মেও আছে। অন্যদিকে এই টিমটির বোলিং এর কথা বললে, আগের ম্যাচটিতে আমরা দেখলাম মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছিল। বলা যেতে পারে মিচেল স্টার্কের কারণেই ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম জয়লাভ করেছিল। তবে এখানে মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদব এই দুজনকে ছাড়া খুব একটা ভালো বোলার কিন্তু দিল্লি ক্যাপিটালস টিমের কাছে নেই। যদিও অক্ষর প্যাটেলের মতো বোলার আছে, ফাস্ট বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে এই টিমটি একটু দুর্বল দেখাচ্ছে। এখানে মিচেল স্টার্ককে ছাড়া সেরকম ভালো বোলার কিন্তু এই টিমটির কাছে নেই। এবং বন্ধুরা, যদি বড় টুর্নামেন্ট জিততে হয়, আমরা সকলেই জানি বোলিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে দিল্লি ক্যাপিটালস টিমের বোলাররা যদি পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করে, ভালো বোলিং করে, তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে। এবার দেখার বিষয় থাকবে দিল্লি টিমের বোলাররা বাকি ম্যাচগুলোতে কিরকম বোলিং করে। আর বন্ধুরা, এখানে এই দুটি টিমের মধ্যে কম্পেয়ার করলে আমি এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমকেই এগিয়ে রাখছি। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। অন্যদিকে 36 নম্বর ম্যাচটির কথা বললে, যেখানে 36 নম্বর ম্যাচটি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে। আমি তোমাদেরকে আগেই জানালাম জয়পুরে হতে চলেছে, সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। যেখানে একটি ম্যাচ অলরেডি এই সাওয়াই মানসিং স্টেডিয়ামে একটি ম্যাচ হয়েছে আরসিবি এবং টিমের মধ্যে, রাজস্থান রয়্যালস টিমের মধ্যে ওই ম্যাচটি হয়েছিল। যদিও ওই ম্যাচটিতে খুব একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখিনি। আরসিবির বোলাররা ওই ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেছিল। এবং বন্ধুরা, এই ম্যাচটিতে আমরা আশা করব একটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে।
এই ম্যাচটিতে 200+ স্কোর যদি হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। আগের ম্যাচটিতে তারা হেরেছিল সিএসকের বিরুদ্ধে, হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। যদিও বন্ধুরা ওই ম্যাচটিতে বলা যেতে পারে খুবই খারাপ পারফর্ম করেছিল লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস টিমে এই বছরের সমস্যা হচ্ছে অল্প কিছু প্লেয়ারই ভালো পারফর্ম করছে, বাকি প্লেয়াররা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। আগের ম্যাচটিতে আমরা দেখলাম ঋষভ পান্তের ব্যাট থেকে রান এসেছিল, তবে সে খুবই স্লো ব্যাটিং করেছিল। একটা সময় সে 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল। যদিও শেষে গিয়ে সে ভালো কিছু স্ট্রোক খেলে, ভালো কিছু শট খেলে, তবে তার ইনিংসটা এতটাই স্লো ছিল যে তার ফলে ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম খুব একটা বড় স্কোরও করতে পারেনি এবং সিএসকে ওই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সিও কিন্তু খুব একটা ভালো হয়নি। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম স্পিন বোলারদের বল ভালো গ্রিপ করছিল, ভালো ঘুরছিল, তবে ওই ম্যাচটিতে রবি বিষ্ণয়ের মতো বোলারকে ঋষভ পান্ত মাত্র 3টে ওভার দিয়েছিল। যেখানে রবি বিষ্ণয় অলরেডি 2টো উইকেটও নিয়ে নিয়েছিল গুরুত্বপূর্ণ, তার সত্ত্বেও তাকে 3টে ওভারই বল করিয়েছিল। যেখানে অ্যাডিয়ান মার্কামের মতো পার্ট টাইম বোলারকে দিয়ে 4টে ওভার করিয়েছিল ঋষভ পান্ত, তবে রবি বিষ্ণয়ের মতো বোলারকে 3টে ওভারই দিয়েছিল। তো ওই ম্যাচটিতে ক্যাপ্টেন্সি অনেক খারাপ ছিল ঋষভ পান্তের। এই টিমটা পুরোপুরি নির্ভর করে আছে 3-4টে প্লেয়ারের ওপর। মিচেল মার্শ, অ্যাডিয়ান মার্কাম, নিকোলাস পুরান দুর্দান্ত ব্যাটিং করছে। বোলিং এর দিক দিয়ে বলতে গেলে দিগ্বেশ রাঠি দুর্দান্ত বোলিং করছে। ওভারঅল এই টিমটি এই কজন প্লেয়ারের ওপর নির্ভর করে আছে। যদিও বন্ধুরা এই ম্যাচটি থেকে মায়াঙ্ক ইয়াদাব অ্যাভেলেবেল থাকছে, দেখার বিষয় থাকবে তাকে প্লেইং 11-এ খেলানো হয় কিনা। অন্যদিকে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, রাজস্থান রয়্যালস টিমেরও পারফরমেন্স যে খুব একটা ভালো হয়েছে এমন কিন্তু নয়। তারাও 7টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। যেখানে আগের ম্যাচটি তারা সুপার ওভারে হারলো দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। তো এখান থেকে রাজস্থান রয়্যালস টিমকেও যদি কামব্যাক করতে হয়, প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে এখান থেকে প্রায় তাদেরকে প্রতিটা ম্যাচই জিততে হবে। কম করে এখান থেকে 6টা ম্যাচ তো অবশ্যই জিততে হবে, তবেই তাদের চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করা। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি এই ম্যাচটিতে, তো এখানে ব্যাটিং এই আমার মতে সমান সমান শক্তিশালী আছে। যেখানে রাজস্থান রয়্যালস টিমের কাছে সঞ্জু স্যামসং, ইয়াশাসপ্রীত জয়সওয়াল, রিয়ান পারাগের মতো প্লেয়ার আছে, সিমরন হেটমায়ারের মতো প্লেয়ার আছে। অন্যদিকে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছেও অ্যাডিয়ান মার্কাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান আছে। ওভারঅল এই দুটি টিমের ব্যাটিং আমার মতে সমান সমানই আছে, সমান সমান শক্তিশালী। আর তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানাতে পারো। আর বোলিং এর কথা বললে, এখানে বোলিং এ আমি রাজস্থান রয়্যালস টিমকে এগিয়ে রাখবো। যেখানে রাজস্থান রয়্যালস টিমের কাছে খুবই ভালো ভালো বোলার্স আছে এই সিজনে। জোফরা আর্চার দুর্দান্ত বোলিং করছে, এছাড়াও সন্দীপ শর্মা দারুণ বোলিং করছে। যদিও আগের ম্যাচটিতে সন্দীপ শর্মা সুপার ওভারে ম্যাচ জেতাতে পারেনি রাজস্থান রয়্যালস টিমকে, তবে একটা ম্যাচের পারফর্ম খারাপ নিয়ে একটা বোলারকে খারাপ বলা যায় না। ওভারঅল কিন্তু তার পারফরমেন্স মোটামুটি ভালোই আছে। এছাড়াও ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো বোলার আছে রাজস্থান রয়্যালস টিমের কাছে, এবং মাইস টিক্সালার মতো বোলারও আছে। এই টিমটির বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। এলএসজি টিমের কথা বললে, এলএসজি টিমের কাছে শুধু দিগ্বেশ রাঠি একমাত্র বোলার যার বোলিং এই বছর খুবই ভালো হচ্ছে এলএসজি টিমের হয়ে। যদিও রবি বিষ্ণয় মোটামুটি ঠিকঠাকই বোলিং করছে, তবে সে প্রতিটা ম্যাচে উইকেট পাচ্ছে না এবং রানটাও একটু বেশি দিচ্ছে। এছাড়াও এই টিমটির ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে যে খুব একটা ভালো বোলিং করতে পারছে এমন না। যদিও শার্দুল ঠাকুর অনেকগুলো উইকেট নিয়েছে, তবে তার ইকোনমি রেট সে প্রচুর রান দিচ্ছে। আগের ম্যাচটিতে সিএসকে এর বিরুদ্ধেই আমরা দেখলাম একটি ওভারে সে এত রান দিল ম্যাচটা শেষই হয়ে গেল। তো এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে আমি রাজস্থান রয়্যালস টিমকেই এগিয়ে রাখবো। আর তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা এই ম্যাচটিতে আমি রাজস্থান রয়্যালস টিমকেই এগিয়ে রাখবো। এবং তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট জানতে চাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার মতে এই ম্যাচটিতে পাল্লা ভারী থাকবে রাজস্থান রয়্যালস টিমের। আর তোমাদের এখানে কি মনে হচ্ছে এই ম্যাচটি কোন টিম জিততে পারে, রাজস্থান রয়্যালস নাকি লখনৌ সুপার জায়ান্টস? তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো।